প্রকৃতি যখন ভয়ঙ্কর হয় তখন কাউকেই ছাড় দেয় না। ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল ফ্লাইট 571 নামে একটি বিমানের সাথে। বিমানটি একটি বরফাচ্ছন্ন এলাকায় ধ্বংস হয়, যা মাটি থেকে প্রায় কয়েক হাজার ফুট উপরে। এর মধ্যে যে যাত্রীরা বেঁচে ছিল তাদের একমাত্র বেঁচে থাকার উপায় ছিল তার পরিবার বা তার বন্ধুর মাংস ছিঁড়ে খাওয়া। তাহলে ভেবে দেখুন ঘটনাটি কত ভয়ঙ্কর। টানা 72 দিন তারা আন্দিজ পর্বতের চূড়ায় লড়াই করে বেঁচেছিল, যেখানে খাবার ছিল একমাত্র নিজেদের শরীরের মাংস। ফ্লাইট 571-এর এই ঘটনাকে আপনি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বা মানব জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা বলতে পারেন। আমি শতভাগ নিশ্চিত এই ঘটনা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে। ভয়ানক এই ঘটনাটি শুরু হয় 1972 সালের 12ই অক্টোবর। দক্ষিণ আমেরিকার উরুগুয়ে থেকে একটি বিমান রওনা দেয়, যার গন্তব্য ছিল চিলের রাজধানীতে। বিমানটিতে যাত্রা করছিল একদল রাগবি খেলোয়াড় এবং তাদের সাথে ছিল তাদের পরিবার এবং তাদের বন্ধু-বান্ধব। বিমানটিতে মোট 45 জন প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে 3 জন ছিল ক্রু সদস্য। বিমানটিকে তার গন্তব্যে পৌঁছাতে মোট 3 ঘন্টা সময় লাগতো এবং তাদের আন্দিজ পর্বত পার করে যেতে হতো। কিন্তু হঠাৎ পাহাড়ের আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাদেরকে মাঝপথেই আর্জেন্টিনার বিন্ডুজা শহরে ল্যান্ড করতে হয়। সারা রাত বিমানটি সেখানেই অবস্থান করছিল। পরদিন 13ই অক্টোবর বিমানটি বিকাল 3টার দিকে আবার ওড়া শুরু করে এবং আন্দিজ পর্বতমালার উপর দিয়ে সান্তিয়াগো যাওয়ার চেষ্টা করে। কিন্তু পর্বতমালার উপর দিয়ে ওড়ার সময় পাইলটরা কুয়াশার কারণে তাদের সঠিক রাস্তা বুঝতে পারছিল না। বিমানটি তখন মাটি ছাড়া প্রায় 18,000 ফুট উপরে উঠছিল এবং ধীরে ধীরে আন্দিজ পর্বতকে পার করছিল। কিন্তু পাইলট যত সামনে এগিয়ে যাচ্ছিল আবহাওয়ার অবস্থা ততই খারাপ হচ্ছিল। সামনে ছিল শুধু আচ্ছন্ন কুয়াশা। এ সময় যদি আবহাওয়া ভালো হতো তাহলে পাইলটরা তাদের আশেপাশের জায়গা বুঝতে পারত, অথবা তারা অনুমান করতে পারত তারা কোথা দিয়ে যাচ্ছে। কিন্তু তারা বিমানের ইনস্ট্রুমেন্টগুলো ছাড়া আর কিছুই দেখতে পারছিল না। এইভাবে দীর্ঘ 1 ঘন্টা ওড়ার পর পাইলটরা অনুমান করতে পারে তারা মনে হয় আন্দিজ পর্বত পার করে ফেলেছে। তাই তারা সান্তিয়াগো এয়ারপোর্টের ATC-তে যোগাযোগ করে এবং ল্যান্ডিং করার অনুমতি চায়। ATC পাইলটদের প্রদান করা লোকেশনের উপর ভিত্তি করে তাদেরকে অনুমতি দেয় ল্যান্ড করার। 3:21 পাইলট বিমানের উচ্চতাকে ধীরে ধীরে কম করতে থাকে। যখনই বিমানটা নিচে আসতে শুরু করে তখনই পাইলট বুঝতে পারে বিমানটি এখনো আন্দিজ পর্বত পার করতে পারেনি এবং সামনে বিশাল পর্বতের চূড়া। এমন সময় পাইলট বিমানের ইনস্টিটিউট বাড়াতে থাকে, কিন্তু ইতিমধ্যেই অনেক সময় পার হয়ে গেছে। বিমানের এলটিটিউড যথেষ্ট বেড়ে যাওয়ার আগেই বিমানের পিছন সাইডে আলতিস পর্বতের একটি পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং পিছনের অংশ বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পিছনের অংশ ভাঙার সাথে সাথে 3 জন যাত্রী বিমান থেকে ছিটকে আন্দিজ পর্বতের দিকে চলে যায় এবং নিখোঁজ হয়ে যায়। এই সংঘর্ষে বিমানের একটি ডাঙাও ভেঙে যায়। এই কারণে বিমানটি তার ব্যালেন্স হারিয়ে ফেলায় এবং পাহাড়ের অন্য প্রান্তের ধাক্কা খেয়ে দ্বিতীয় ডানাটিও ভেঙে যায়। এমন অবস্থায় ডানাবিহীন যন্ত্রটি বাকি যাত্রী নিয়ে 350 মিটার গতিতে এসে নিচের পাহাড়ে গুঁতো খায়। 350 মিটার গতিতে ভারী পাহাড়ে ধাক্কা খায় এবং বিমানটি ছিন্ন ভিন্ন অবস্থায় অবশেষে স্থির হয়। পাইলট ওই স্থানেই মৃত্যুবরণ করেন এবং মোট 45 জনের মধ্যে 12 জনই মৃত্যুবরণ করেন। বাকি 33 জনও ওই বিমানের মধ্যে জীবিত ছিল। তাদের মধ্যে বেশিরভাগ ছিল ক্ষতবিক্ষত এবং তারা জানে না তারা এখন কোথায় অবস্থান করছে। বিধ্বস্ত বিমানটি তখন মাটি থেকে প্রায় 3,570 মিটার উপরে আন্দিজ পর্বতের এক অজানা স্থানে ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে। তারা কিভাবে ওই স্থান থেকে বেঁচে ফিরতে পারবে তা এখনো তাদের মাথায় চিন্তাভাবনা আসেনি। বাকি 33 জন যাত্রী ভাবতেও পারেনি তাদের সাথে কি হতে যাচ্ছে। ভয়ঙ্কর এই আন্দিজ তাদের জীবনের জন্য কি অভিশাপ নিয়ে আসছে, যা জানলে আপনার আত্মাও কেঁপে উঠবে। সংঘর্ষের পর যেহেতু কিছু যাত্রী গুরুতরভাবে আহত হয়েছিল, তাই চিন্তার বিষয় ছিল কিছুক্ষণ পর যদি সূর্য অস্ত গিয়ে অন্ধকার নেমে আসে, উদ্ধারকারী দল যদি এই সময় না আসতে পারে, অসুস্থদের এখান থেকে বেঁচে ফেরানো মুশকিল হয়ে যাবে। কারণ আন্দিজ পর্বতের রাতের ঠান্ডা কাউকে বেঁচে ফিরতে দেবে না, যেখানে রাতের তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। দুর্ঘটনার কিছুক্ষণ পর যখন চীনের সরকার ও উরুগুয়ের সরকার জানতে পারে, তখন তারা যৌথভাবে 4টি হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু করে। তন্ন তন্ন করে তাদের খুঁজতে থাকে, কিন্তু তারা ধ্বংসস্তূপ বা বিমানটি খুঁজে বের করতে পারেনি, কেননা এই পর্বতটি বরফ দ্বারা এবং সাদা কুয়াশা দ্বারা ঢাকা ছিল। বিমানটিও যেহেতু সাদা রঙের ছিল, তাই অনুসন্ধানকারীরা উপর থেকে এই বিমানটি দেখতে পারছিল না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে এবং বাকি যাত্রীরা ভাবতে থাকে আজ হয়তো রেস্কিউ টিম আসতে পারেনি, হয়তো তারা কাল আসবে। এই রাতটুকু যেভাবেই হোক তাদের কাটাতে হবে। 33 জন যাত্রী বিমানের ভাঙা অংশে আশ্রয় নেয় এবং সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। এই রাত তাদের জন্য ভয়ঙ্কর ছিল। 33 জন যাত্রীর মধ্যে 5 জন এই রাতকে সহ্য করতে পারেনি। বাকি 28 জন কষ্ট করে সেই রাত অতিক্রম করে। 14ই অক্টোবর সকালে আবারও উদ্ধার অভিযান চালু হয়। মোট 11টি হেলিকপ্টার তাদেরকে খুঁজতে শুরু করে। তবে ঘটনা সেই একই রকম। বিমানের সাদা রং এবং বরফের কারণে তাদেরকে মোটেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্ধারকারীরা যাত্রীদের মাথার উপর দিয়ে উড়ে গেলেও নিচে কি বা কারা আছে তা মোটেও দেখতে পারছিল না।
তাই যাত্রীরা একটি পরিকল্পনা করে। উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা বিমানের উপর SOS লেখার চেষ্টা করে, কিন্তু পর্যাপ্ত লিপস্টিক না থাকার কারণে তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু তাদের কাছে থাকা সুটকেস দিয়ে তারা বরফের উপরে থাকা একটি কুরাত চিহ্ন তৈরি করে, এই ভেবে যে হয়তো হেলিকপ্টার দল তাদের এটা দেখে তাদেরকে চিহ্নিত করতে পারে। একটি হেলিকপ্টার তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। দুর্ভাগ্যবশত তাদের কেউ দেখতে পারেনি এবং তাদের ক্রস চিহ্নকেও দেখতে পারেনি। ওই দিনটিও পার হয়ে যায়। পরের দিন অর্থাৎ 15ই অক্টোবর আবারও অভিযান শুরু করে, কিন্তু ঘটনা সেই পূর্বের মতোই, তারা ব্যর্থ হয়ে ফিরে যান। এমন অবস্থায় যাত্রীরা বুঝতে পারে তারা ভয়ঙ্কর একটি জালে ফেসে গেছে। তারা কবে উদ্ধার হবে তা কেউ জানে না, তাই তারা নিজেদের মতো করে বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, যেমন বরফ গলিয়ে পানীয় জল তৈরি করা। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকার কারণে পেটের খিদে তাদের কাছে এই পরিবেশকে অতুলনীয় করে তুলে দিয়েছিল। তারা ইতিমধ্যে এই পাহাড়ে 8 দিন কাটিয়ে ফেলেছে। অনুসন্ধানকারীরা এসে পূর্বের সেই ব্যর্থতার মতো আবারও ফিরে যায় এবং এই 8 দিনে তাদের দল থেকে আরো একজন বিদায় নেয়। মিলিটারি বাহিনীর 10 দিন ধরে তল্লাশির পর সরকার থেকে ঘোষণা করা হয় এই দুর্ঘটনা থেকে কেউ হয়তো বেঁচে ফিরতে পারেনি। তল্লাশি বন্ধ করে দেওয়া হয়, কেননা অক্টোবর মাস থেকেই অন দি স্পট পড়তে শুরু হয় ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব। সরকার সিদ্ধান্ত নেয় 2 মাস পর লাশের অনুসন্ধান চালানো হবে এবং সেগুলি তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। বেচারা যাত্রীরা এই খবরটি রেডিওর মাধ্যমে শুনতে পায়, যে রেডিওটা তারা পাইলটের রুমে পেয়েছিল। নিজের কানে নিজের মৃত্যুর খবর এবং সরকার পক্ষের হাল ছেড়ে দেওয়া তারা মোটেই মেনে নিতে পারছিল না, যা তাদেরকে মানসিকভাবে আরো হতাশ করে তোলে। কিন্তু পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কোনো প্রাণী এত সহজেই জীবনের মায়া ত্যাগ করতে পারে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লড়াই করে যায়। যাত্রীরা শীত থেকে বাঁচতে বরফের সিট থেকে তোলা খুলে কম্বল বানায় এবং সিট কভার দিয়ে বরফে হাঁটার জুতা তৈরি করে। কিন্তু সব থেকে বড় সমস্যা ছিল খাদ্যের। তারা জানতেন তাড়াতাড়ি যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা মোটেও নেই। এই দুর্গম পরিবেশে টিকে থাকার জন্য শরীরে শক্তির প্রয়োজন অবশ্যই দরকার, যা শুনলে আপনিও শিউরে উঠবেন। তারা মৃত বন্ধু বা পরিবারের মাংস খেতে শুরু করে। তারা সবার থেকে অনুমতি নিয়েছিল আগে যে মারা যাবে বাকিরা তার মাংস খাবে। তাদের ভয়াবহ অবস্থার জন্য তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, যা তাদের শারীরিক ও মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছিল। কিন্তু বেঁচে থাকতে হলে তাদের কাছে এটি করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। এইভাবেই একের পর এক ভালো খারাপের মধ্য দিয়ে তাদের দিন অতিক্রম হতে থাকে। তবে ঘটনার 16 দিন পর অর্থাৎ 29শে অক্টোবর তাদের জীবনে নেমে আসে আরেকটি ভয়াবহ দিন। পাহাড়ের উপর থেকে নেমে আসে একটি বরফের ঝড়, যে ঝড় তাদের এবং তাদের আশ্রয় কেন্দ্রকে বরফের নিচে তলিয়ে দিয়েছিল। এই ঘটনাতে আরো 8 জন যাত্রী প্রাণ হারায়। তাদের মধ্যে অবশিষ্ট জীবিত মানুষ ছিল 19 জন, যারা সবাই বরফের মধ্যে থেকে জীবিত ফিরেছে প্রায় 3 দিন লড়াইয়ের পর। পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে এবং এখানে বেঁচে থাকা মানুষের বেঁচে থাকতে প্রত্যেকদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে তারা বুঝতে পারে বাইরের দুনিয়া থেকে সাহায্যের আশায় বসে থাকা উচিত হবে না, নিজেদেরই কিছু করতে হবে। ঘটনার 59 দিন পর 11ই ডিসেম্বর আরো একটি প্রাকৃতিক দুর্যোগে 3 জন যাত্রী প্রাণ হারায়। এবার আর তারা হতাশ হয়নি, কারণ মৃত্যু যেন তাদের কাছে সাধারণ একটি কাহিনী হয়ে দাঁড়িয়েছিল। এই দুর্গম পর্বতকে তারা যেন আর ভয় পাচ্ছিল না। এমন অবস্থায় ক্যানেসা, প্যারাডো এবং 3 জন পুরুষ মোটা সরঞ্জাম ছাড়াই বরফের মধ্যে আহরণ করে, সেই উদ্দেশ্যে যেখানে পৌঁছলে উদ্ধারকারী দলকে খবর দেওয়া যাবে এবং বাকি যাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে। 12ই ডিসেম্বর তারা বরফে ঘিরে থাকা দুর্গম এলাকা পার করতে শুরু করে। তাদের সঙ্গী ছিলেন ভিজিমটিন, কিন্তু খাদ্যের অভাবে তাকে ফিরে আসতে বাধ্য হতে হয়। প্যারাডো এবং ক্যানেসা 10 দিন ধরে কঠিন পর্বত পাড়ি দিয়ে সাহায্য খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। কিছুদিন পর তারা একটি নদীর ধারা খুঁজে পায়, যে নদীর ধারা অনুসারে আরো কিছুদিন যাওয়ার পর 1972 সালের 20 ডিসেম্বর অবশেষে চীনের একটি মেষপালকের সাথে তাদের দেখা হয়, যিনি তাদের দুর্দশার কথা বুঝতে পারে এবং সেই ঘটনাটি তিনি আগে থেকেই জানতেন। সার্জিও ক্যাটালান নামের এই মেষপালকটি তাদের উদ্ধারকারী দলকে এই ঘটনাটি জানায়। ওই দিনেই 20 ডিসেম্বর সন্ধ্যায় হেলিকপ্টার তাদের উদ্ধার করার জন্য রওনা দেয়। তবে রাতে তাদেরকে উদ্ধার করা ছিল কঠিন বিষয়, তাই তাদের সম্পূর্ণ উদ্ধার সম্ভব হয়নি। পরের দিন 21 ডিসেম্বর তাদের জন্য আরেকটি হেলিকপ্টার পাঠানো হয় এবং দুর্ঘটনার 72 দিন পর বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়। বেঁচে থাকা 16 জন ব্যক্তি তারা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল, তবে তারা এই ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিতর থেকেও বেঁচে ফিরতে পেরেছিল। এই ঘটনাটিতে ছিল ইচ্ছাশক্তি এবং বেঁচে থাকার জন্য প্রবল আগ্রহ।